হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রেজিয়াস মাদ্রিতেস্তারা কেমন আছেন? আজকের ভিডিওটা তোমরা অনেকেই স্ক্রিপ্ট করতে পারো বা আমাকে ভরপুর গালাগাল করতে পারো। আজকে আমি কথা বলবো যারা শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে ভালোবাসে এবং কি রিয়াল মাদ্রিদের খেলা দেখে বা ট্রফি জিততে দেখতে দেখতে বড় হয়েছে। যাই হোক, কথা বলবো যে তোমরা ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা যে যে কোনো কান্ট্রির টিম সাপোর্ট করতে পারো না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট করো। কেননা আমি আজকে কথা বলবো এক ডিকটেটর কথা নিয়ে, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে, আর কথা বলবো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র যখন মাদ্রিদের জয়েন দেয়, প্রথম দিকে আমার মনে আছে, তখন আমার ততটা তার মানে ভাল লাগতো যে রান মেকগুলো করতো বক্সের ভিতরে বা সাইড লাইন দিয়ে ভয়ানক কাটিং করতো, ঢুকতো বক্সের দিকে, ভাল লাগতো। কিন্তু তার ফাইনাল ডিসিশনটা আমার একদমই পছন্দ ছিল না শুরুর দিকে। কিন্তু তিনি কিন্তু দিন দিন ডে বাই ডে উন্নত করতে করতে একটা পর্যায়ে আমাদেরকে 2টা ইউসিএল জেতাতে সক্ষম করেছে। বা একটাতে করিন বেনজেমা ছিল প্রধান প্লেয়ার, আরেকটাতে 15 নম্বর ইস্যুলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রই আমাদের প্রধান প্লেয়ার ছিল। তো ভিনিসিয়াস জুনিয়র টপিকটা আমি একটু পরে বলতেছি, এখানে একটু না বললেন। এখন আমাদের ডিকটেটর সাহেব কিলিয়ান এমবাপ্পের কথা বলবো। এমবাপ্পে যখন পিএসজিতে ছিল তখন কি করতো, তিনি পিএসজি যে ড্রেসিং রুমটা আছে সেটাকে কেওয়াটিক, যেখানে লিওনাল মেসির মতো ঠান্ডা মস্তিষ্কর প্লেয়ার এবং ভয়ানক, এবং যেখানে নেইমার জুনিয়রের মতো স্যাক্রিফাইস। নেইমার কিন্তু তার কেরিয়ারে বার্সেলোনাতে তিনি জানতো যে লিওনাল মেসি বার্সেলোনার প্রধান প্লেয়ার থাকবে বা তিনি সবসময় সেকেন্ডই থাকতে হবে তাকে। তারপরেও তিনি কিন্তু তার স্যাক্রিফাইস মনোভাব থেকে তিনি প্রথমেই কিন্তু কেরিয়ার শুরুতে বার্সেলোনাতে যোগ দেয়। সে নেইমার ও মেসির সাথে কিন্তু ড্রেসিং রুমটা অত্যন্ত খারাপের দিকে নিয়ে যায় এই ডিকটেটর শাওয়ার এমবাপ্পে। এই শাওয়ার এমবাপ্পেকে তোমরা যদি কালে আমাদের রিয়াল মাদ্রিদে আমি কি পাপা পেরেস কি ফ্রি সাইন করছে দিকে এই এমবাপ্পেকে এখনো রাইখা দিছে কিনা সেটা আমার আদৌ বুঝাছে না। যাই হোক, এমবাপ্পের ট্যালেন্ট বা পারফরমেন্স বিষয়ে আমি কোনো কথা বলবো না। তার প্রচুর ট্যালেন্ট, পারফরমেন্স ভালো, কিন্তু একটা টিম মোটিভেটেড একতাবদ্ধভাবে কিন্তু আমাদের টিমটা এখন নেই। যেখানে আমরা দেখতে পারি যে এমবাপ্পে তিনি আগেই জানতো যে তোমার টিমে হচ্ছে গিয়া তুমি যদি খেলে রিয়াল মাদ্রিদ হয়ে খেলো, তোমার পজিশন যে তুমি যে পজিশনে খেলো সেইটাতে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র আছে, বা প্যারিস সেন্ট জার্মানিতে যে ক্লাবে খেলতা সেটাতে তুমি যে পজিশনে খেলতা সেই পজিশন অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে একই পজিশনে খেলে। তারপরেও তুমি এই রিয়াল মাদ্রিদে আসার জন্য সাইন আপ করছো, তুমি আসছো, তুমি পজিশন হবে নাম্বার 9 স্ট্রাইকার পজিশন। তুমি পজিশন মতো সময় জায়গায় যারা খেলা দেখো, তোমরা লক্ষ্য করো, আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিতেছি, তোমরা দেখো যে পজিশনে যে সময় এমবাপ্পে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় এমবাপ্পে নাই। কেন নাই? তিনি সেখানে তো থাকেনি না। খেলাটা আমাদের বক্সের ভিতরে যে একটা লং স্পেস, বক্সের ভিতর কেউ থাকে না। বক্সের ভিতর রান না নিলে পরে এমবাপ্পের মতন বক্সের ভিতর রান নিলে পরে 2-3 জন ডিফেন্ডার কিন্তু কনফিউজ হয়ে যাবে। তখনই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের চান্স মেকিং বা চান্স বাড়বো গোল দেওয়ার জন্য। এটা আমার একটা মেজর প্রবলেম দেখা দিচ্ছে। এইটাই সবথেকে বড় প্রবলেম। আরও বড় প্রবলেম হচ্ছে এমবাপ্পে মানে মাদ্রিদে যোগ দেওয়ার পরে কিন্তু তার মন মতো কিছু গ্রুপিং করছে। চুয়ামেনি, কামাভিঙ্গা ফ্রান্সের একসাথে খেলে, তারপর আরও কিছু আছে, আবার ভিনিসিয়াস জুনিয়র আলাদা একটা গ্রুপ, আবার কিলিয়ান বেলিংহাম আরেকটা গ্রুপ, স্প্যানিশ প্লেয়ার আছে কিছু। এরকম করে ড্রেসিং রুমটা আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন গ্রুপে লিপ্ত হয়েছে। যেটা শেষ যদি কালে তোমরা দেখো, রুডিগারের একটা স্পিচ আসছে যে
রুডিগারও শেষ পর্যন্ত ড্রেসিং রুমে কোনো একটা প্লেয়ারের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। এখন আসবো আমি ভিনিসিয়াস জুনিয়রের কথা। ভিনিসিয়াস জুনিয়রের অনেক ট্যালেন্ট, অনেক ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ওয়ার্ল্ডের 1 থেকে 2-3 জন প্লেয়ারের ভিতর ভিনিসিয়াস অন্যতম। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে আমরা লক্ষ্য করি, ভিনিসিয়াস জুনিয়র ডিসিশন মেকিং। তুমি রিয়ালকে ভালোবাসো, তুমি রিয়াল মাদ্রিদে হতে চাও, তুমি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হতে চাও, সেখানে তুমি মনে রাখো ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা স্টেডিয়ামে সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা দাঁড়িয়ে দিয়েছি, তার বাজে পারফরমেন্স তো না। তুমি কোন অদূর দুর্বল, তোমাকে আমরা দিতে পারবো না। এমবাপ্পেও সেটা প্রাপ্য। নেক্সট সামনে যে সিজন শুরু হবে সেখানে এমবাপ্পেও প্রধান লক্ষ্য হবে। আমি বলে দিলাম, যারা ক্রেজি মাদ্রিদিস্তা তাদের লক্ষ্যবস্তু হবে সামনের সিজনে কিলিয়ান এমবাপ্পে। যাই হোক, ভিনিসিয়াস জুনিয়র নিয়ে আসি। ভিনিসিয়াস জুনিয়র বল ইন্ডিয়া জিতার পর কিন্তু আমরা তাকে লক্ষ্য করে দেখতে পেলাম যে তিনি পারফরমেন্স আরও বাড়ার কথা বা আরও ভালো খেলার কথা, কিন্তু দিন দিন তিনি বাজে পারফরমেন্সের দিকে যাচ্ছে, বাজে কন্ট্রোভার্সিটির দিকে যাচ্ছে, বাজে সংলাপ বা বাজে জড়িয়ে যাচ্ছে, কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে গিয়া চাবি আলোনসো, তারপরে হচ্ছে গিয়া আলভারো আরবেলোয়ার সাথেও তার মনোমালিন্য হয়েছে, তারপর কিছু প্লেয়ার বেলিংহামের সাথে মনোমালিন্য হয়েছে। মাঠের ভিতরেই বলতেছে যে শাট আপ ইউর মাউথ, বেলিংহাম শুধু বল চাইছে। আমি যদি লক্ষ্য করে দেখি, ভিনিসিয়াসের মূল সমস্যা হচ্ছে কি, তিনি মেন হতে চাইছে রিয়াল মাদ্রিদের, কিন্তু পাপা পেরেজ চাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড ম্যান আর কিলিয়ান এমবাপ্পে ফার্স্ট ম্যান। আর ভিনিসিয়াস জুনিয়র চাচ্ছে আমি মেন হব, বেশি স্যালারি নিব, আমি যে মাদ্রিদের প্রধান হব। সেই কারণে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই, এমবাপ্পে যোগ দেওয়ার পরে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তার লিঙ্ক আপ প্লে বা টিমমেটের সাথে যে প্লেটা সেটা অনেকটাই কমিয়ে দেয়। তার কাছে বল গেলেই তিনি বল পাওয়ার পরে তিনি ড্রিবলিং করে, তিনি কারারাসের সাথে লিঙ্ক আপ প্লে করে না, অন্য প্লেয়ারের সাথে খুব একটা লিঙ্ক আপ প্লে করে না। তিনি বল নিয়ে ড্রিবলিং করার চেষ্টা করে, আর যেটা তিনি কমফোর্ট না, যেটা 100% শিওর না বা 80 বা 60%ও শিওর না যে গোল করতে পারবে, সেটা তিনি শট দিয়ে সাইডলাইনের বাইরে বল পাঠিয়ে দেয়। এইটা একটা মেজর ইস্যু, যেটা আমি ভিনিসিয়াস জুনিয়র শুরুর দিকে যখন CR7 আমাদের ক্লাব ছেড়ে চলে যায়, তখন যে ভিনিসিয়াস জুনিয়র স্টার্ট করতো প্রথম সিজনটা, আমি সেই সিজনটার কথা বলছি। সেই সিজনটার মতনই এই সিজনে ভিনিসিয়াস জুনিয়র ডিসিশন মেকিং বা নিজের থেকে বা নিজের অবহেলিতভাবেই বা নিজের ইচ্ছাকৃতভাবেই তিনি এগুলো করছেন কিনা আমার জানা নেই। এই দুইটা মেজর ইস্যু। তো দেখা যাক মাদ্রিদিস্তারা, তোমরা সামনে লক্ষ্য করে দেখতে পারো যে আমাদের কোচের তালিকায় আছে জোসে মরিনহো, আর হচ্ছে গিয়া ক্লপ, আর হচ্ছে দ্বিতীয় দেশে। এই 3 জনের লিস্টে আছে। আমার পার্সোনালি ফেভারিট পছন্দ বা আমার যদি কালে বলো যে একদম মাদ্রিদিস্তা হিসাবে আমার চাওয়া, ক্রেজি মাদ্রিদিস্তা আমার চাওয়া জোসে মরিনহো। কারণ মরিনহো এমন একটা কোচ যে ইগো কন্ট্রোল করতে পারবে বা ইগুরও বাপ হবে। কারণ যখন তিনি কোচ অবস্থায় ছিলেন তখন CR7, মেসি, তুজুল এই ধরনের প্লেয়ারকে ড্রেসিং রুমে স্পিচ দিয়ে বা কথা বলে কান্না করে ছাড়তো এবং তাদেরকে সাইড লাইনে বা বসে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখতো। তার বাধ্য থাকতো যে মরিনহোর কথা শুনতে বাধ্য থাকতো। মরিনহো কিন্তু ইগো কন্ট্রোল করতে পারে ভালো। তো দেখা যাক মাদ্রিদিস্তারা সামনে আমাদের কোচ পরিবর্তন হওয়ার পর সামনের সিজনে আমরা কোনো ট্রফি জিততে পারি কিনা। তোমরা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমাদের একই নাম, ফুটবল নাইট। আর রাত্রে আমরা বেশ কিছু খেলাগুলো লাইভ দেখি একসাথে এবং আড্ডা দিই কমেন্টে। আমি অবশ্যই কমেন্ট করি আর আমরা খেলা দেখি বা আপনার মতামত বা ওপিনিয়ন জানাই, এগুলোই আমরা করে থাকি। হালা মাদ্রিদ।